ক্লাস 11 এর কেমিস্ট্রি, ফিজিক্স আর ম্যাথামেটিক্সে ছেলেমেয়েরা তাদের মন মতো নাম্বার কেন পেতে পারে না জানিস? কেন মাধ্যমিকে বিরাট নাম্বার পাওয়া ছেলেমেয়েরাও 11-এ এসে একেবারে ভরাডুবির সম্মুখীন হয়ে যায়? তার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা সামনে সামনে পড়ে আর পেছনে পেছনে ভোলে। এত বড় সিলেবাসটাকে প্রথমবার কি করে ম্যানেজ করতে হয় সেইটা তারা শিখতে পারে না এত কম সময়ের মধ্যে। এবং এখানেই সমস্যাটা শুরু। বছরের পর বছর এই একই সমস্যা আমি দেখে এসেছি। এখন ক্লাস 11 কেমিস্ট্রিতে সুযোগ আছে যখন কিছু বদলে দিচ্ছি। ভালো করে মন দিয়ে শোন যা বলছি। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকে জানিস যে আমরা আমাদের ক্লাসের মধ্যে যা 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 পড়াচ্ছি, আমাদের অ্যাপে প্রত্যেক সপ্তাহে দুটো করে যে ক্লাস হচ্ছে, সেই প্রত্যেকটা ক্লাসের একটা করে রিভিশন ভার্সন যেটা আমি 15 মিনিটের মধ্যে করে দিই, সেটা ইউটিউবে অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি চ্যানেলে সবার জন্য দিচ্ছি, যাতে যারা আমাদের কাছে পড়ে তাদের তো একটা সলিড রিভিশন হচ্ছেই। তারা যে পড়ে নিয়েছিল তারা যাতে কোনোভাবে সেটাকে ভুলে যেতে না পারে, ওই আফটার 15 ডেজ, 20 ডেজ, 25 ডেজের মধ্যে এমনি একটা রিভিশন আমি তার জন্য এনে দিচ্ছি, যাতে সে চাইলেও আর সেই জিনিসটাকে ভুলতে না পারে। তার পাশাপাশি কোয়েশ্চেন প্র্যাকটিস না হওয়ার জন্য অনেক ছেলেমেয়ে পারে না পরীক্ষাতে, সেই কারণে প্রত্যেক সপ্তাহে অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারিতে 11 এবং 12 এর কোয়েশ্চেন প্র্যাকটিস দিচ্ছি। যেটা পড়ানো হচ্ছে অ্যাপে, যেটা পড়ানো হচ্ছে ব্যাচে, তার উপরে ভিত্তি করে কোয়েশ্চেন প্র্যাকটিস এই সপ্তাহেতেও আসবে ক্লাস 11 এবং মাধ্যমিকের পরে আবারও 11 এবং 12 অ্যাডভেঞ্চার একাডেমি মডেল আমি শুরু করে দিয়েছি। যে মডেলের মধ্যে তোদেরকে বাংলা মিডিয়ামে এতদিনে ছেলেমেয়েরা যা যা পেত না, সেই সমস্ত কিছু এবার কেমিস্ট্রিতে আমি দিতে শুরু করেছি। তোরা খেয়াল করে দেখ। চল, আমাদের অলরেডি বন্ডিং এ 3টে ক্লাসে ডিভিশন হয়ে গেছিল, আজকে 4 নম্বর ক্লাসের ডিভিশন। এবং তোরা প্রত্যেকে জানিস বন্ডিং এর 4 নম্বর ক্লাসে আমরা পুরো হাইড্রোজেন বন্ডটাকে পড়িয়েছিলাম। আমি তোদেরকে বলেছিলাম হাইড্রোজেন বন্ড মানে কি। আমি তোদেরকে 3 জনের কথা খেয়াল রাখতে বলেছিলাম, একটা এফ, একটা ও, একটা এন। আমি ফন্ট লিস্ট বানিয়ে দিয়েছিলাম। এই 3 জনই কেন দাদা? কারণ পর্যায় সারণীতে এরা 3 জন একদম ডান দিকে অবস্থান করে পর্যায় বরাবর। তার ফলে এদের তড়িৎ ঋণাত্মকতা অনেক 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 বেশি। আর তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার জন্য এদের সাথে যদি কোনো হাইড্রোজেন যুক্ত থাকে, সাপোজ আজকে ফ্লুরিনের সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত, তাহলে ফ্লুরিনের তো তড়িৎ ঋণাত্মকতা অনেক হাই। ওই ফ্লুরিন হাইড্রোজেনের মধ্যে যে বন্ড ইলেকট্রন ডেন্সিটি রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে নিজের দিকে টেনে নেবে। তার ফলে ফ্লুরিনের মাথার উপরে চলে আসবে একটা তীব্র নেগেটিভ চার্জ, আর হাইড্রোজেনের মাথার উপরে চলে আসবে একটা তীব্র পজিটিভ চার্জ। মানে হাইড্রোজেন এবার ইলেকট্রনিক্যালি ডেফিসিয়েন্ট হয়ে গেল, ইলেকট্রনিক্যালি পুয়ার হয়ে গেল। এই হাইড্রোজেনের দরকার ইলেকট্রন। হাইড্রোজেন কি দেখছে? ইলেকট্রন কাদের কাছে থাকে? যারা ভীষণ তড়িৎ ঋণাত্মক হয়, যেমন যেমন ফ্লুরিন, যেমন অক্সিজেন, যেমন নাইট্রোজেন। তাহলে এই হাইড্রোজেন যখন ফ্লুরিন, অক্সিজেন বা নাইট্রোজেনের মধ্যে কাউকে দেখতে পায়, ও তার সঙ্গে একটা বন্ধনে জড়িয়ে পড়ে। আর এই বন্ধনটাকেই বলা হয় হাইড্রোজেন বন্ধন। তার মানে ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন, ফ্লুরিন, অক্সিজেন বা নাইট্রোজেনের মধ্যে কারোর সাথে যে বন্ধনে জড়িয়ে পড়ছে সেটাই হাইড্রোজেন বন্ধন। যার সাথে হাইড্রোজেন থাকবে সেও এফওএন লিস্টের মধ্যেই হবে, যার সাথে হাইড্রোজেন বন্ধন করবে সেও এফওএন লিস্টের মধ্যেই হবে, তবে হাইড্রোজেন বন্ধন কাজ করবে। কিছু বিশেষ কন্ডিশনে ক্লোরিন করে, সেগুলো আপাতত বাদ দিয়ে 3 জনেরই নাম মনে রাখ। দেখ, আমি এখানে সবকিছু দেখিয়ে দিয়েছি, কিছু বিশেষ কন্ডিশনে এটা হয়। যাই হোক, প্রথম প্রশ্নটা এবার একটুখানি মন দিয়ে দেখ। অক্সিজেন সালফার পর্যায় সারণীর একই শ্রেণীভুক্ত মৌল হওয়া সত্ত্বেও অক্সিজেনের হাইড্রাইড জল সেটা সাধারণ উষ্ণতায় তরল, কিন্তু সালফারের হাইড্রাইড H2 সেটা গ্যাসীয়। কেন? তরল মানে তাদের মধ্যে তুলনামূলকভাবে গ্যাসের থেকে বেশি আকর্ষণ রয়েছে। আরে বেশি আকর্ষণ, তাহলে দেখ তো ওর পেছনে কোনো হাইড্রোজেন বন্ডিং আছে কিনা। নিশ্চয়ই আছে, খেয়াল করলে বুঝতে পারবি। জল আছে তো, জলের মধ্যে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত, অক্সিজেন এফওএন লিস্টের মেম্বার, তাহলে ফন লিস্টের কোনো একটা মেম্বারের সঙ্গে হাইড্রোজেন যুক্ত, সে ওই ফন লিস্টের অন্য কোনো একটা মেম্বারের সাথে হাইড্রোজেন বন্ডিং এ লিপ্ত হতে পারে। তাহলে অক্সিজেনের সাথে যুক্ত হাইড্রোজেন অন্য কোনো একটা অক্সিজেনকে খুঁজে তার সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করে ফেলছে, এবং জলের মধ্যে এই ধরনের হাইড্রোজেন বন্ডিং ভর্তি 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 অবস্থাতে রয়েছে। একটা জলের অণুর হাইড্রোজেন অন্য জলের অণুর অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং করছে, ফলে তাদের মধ্যে একটা অদৃশ্য মেলবন্ধন তৈরি হচ্ছে, একটা অদৃশ্য সমঝোতা তৈরি হচ্ছে, যেটা এই সালফারের ক্ষেত্রে, H2S এর ক্ষেত্রে দেখতে পাচ্ছিস না। সেই কারণে H2O লিকুইড, H2S গ্যাস, গল্প শেষ। একই রকম ভাবে তুই দেখতে পাচ্ছিস
NH3 আর PH3 এর ক্ষেত্রে একই রকম কিছু বলে দেওয়া আছে, সেম গল্প। এখানেও তুই দেখতে পাচ্ছিস ইথাইল অ্যালকোহল আর ডাইমিথাইল ইথারের কথা বলা আছে। ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ডাইমিথাইল ইথারের থেকে অনেক বেশি, যদিও এদের সমাণবিক ভর। কারণটা কি? কারণ ইথাইল অ্যালকোহল যে মলিকিউলটা রয়েছে, আজকে তুই যদি একটু চিন্তা করিস, CH3 CH2 OH রয়েছে। দাদা OH আমি দেখতে পেয়ে গেছি অক্সিজেনের সাথে যুক্ত হাইড্রোজেন, অন্য কোনো একটা ইথাইল অ্যালকোহলের অক্সিজেনের সঙ্গে স্বাভাবিকভাবে সে হাইড্রোজেন বন্ডিং করবে। হাইড্রোজেন বন্ডিং মানে একদম তীব্র আকর্ষণ, আর তীব্র আকর্ষণ মানে স্ফুটনাঙ্ক বেশি হবে। ডাইমিথাইল ইথারে কি হবে? এই তো দাদা হাইড্রোজেন, এই তো দাদা অক্সিজেন। আরে অক্সিজেনের সাথে কি হাইড্রোজেনটা যুক্ত? অক্সিজেনের সাথে যদি হাইড্রোজেনটা যুক্ত হয় তবেই তো হাইড্রোজেনে ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হবে, নাহলে কোথা দিয়ে তৈরি হবে? তার মানে এখানে কোন রকম ভাবে হাইড্রোজেন বন্ড হবে না, গল্প শেষ। এইবার এই প্রশ্নটা করেছিলাম, ট্রাইমিথাইল অ্যামিনের স্ফুটনাঙ্ক সমআণবিক ভর ওজন ভর সম্পন্ন এন প্রোপাইল অ্যামিনের স্ফুটনাঙ্কের চেয়ে অনেক কম। দেখ তো ট্রাইমিথাইল অ্যামিন, এইটা অ্যামিনের নাইট্রোজেনের 3 দিকে 3টে মিথাইল, আর এন প্রোপাইল মানে নরমাল প্রোপাইল অ্যামিন। প্রোপাইল মানে CH3 CH2 CH2 আর তার সাথে একটা NH2 অ্যামিনের। এটা কিসের ভিত্তিতে হয়? দেখ দুজনের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন নাইট্রোজেনের নাম্বার সেম আছে। এই যে তুই আইসোমারটা দেখতে পাচ্ছিস এন প্রোপাইল অ্যামিন, তার সারফেস এরিয়া অনেক বড়, সেটা অনেকটা বেশি জায়গা জুড়ে আছে। অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট সারফেস এরিয়া যত বাড়ে ভ্যান্ডারওয়াল আকর্ষণ ফোর্স তত বাড়ে, আর ভ্যান্ডারওয়াল আকর্ষণ ফোর্স যত বাড়বে ততই স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। তাহলে স্বাভাবিকভাবে এন প্রোপাইল অ্যামিনের ক্ষেত্রে স্ফুটনাঙ্কটা অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু ট্রাইমিথাইল অ্যামিন। আশা করতে পারি ক্লিয়ার। নেক্সট প্রশ্ন দেখ কি বলে দিয়েছে। আচ্ছা নেক্সট আমি দেখ হাইড্রোজেন বন্ডিং এর দুটো টাইপ বলেছি। আমি এখানে বলতে গিয়ে দুটো কথা বলেছিলাম। ধর তোর নিজের বাড়িতে তোর সাথে তোর মায়ের ঝগড়া হচ্ছে, তুই বলছিস আমার আমার পটলের তরকারির মধ্যে তুমি কুমড়ো কেন দিয়ে দিয়েছো, এই নিয়ে তোদের মধ্যে এখন ঝগড়া বেঁধেছে, বিবাদ বেঁধেছে। ঝগড়া হতে হতে ধর তোর কোনো সময় তুই দেখতে পাচ্ছিস তোর মা আর বাবার মধ্যে ঝগড়া হচ্ছে, হঠাৎ করে তোর প্রসঙ্গ চলে এলো, তুই কেন ফোন ঘাটিস। মানে এগুলো সব যে ঝগড়াগুলো, সেগুলো তোর বাড়ির ঝগড়া, ইন্টারনাল ঝগড়া। এই ইন্টারনাল ঝগড়াগুলোকে আমরা বলি ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। মানে একটা গোটা মলিকিউলের মধ্যে যদি একজনের সাথে অন্যজনের হাইড্রোজেন বন্ডিং দেখতে পাস, যারা ওই দুজনেই একই মলিকিউলের মধ্যে রয়েছে, তখন সেটাকে ইন্ট্রা বলে, তখন সেটাকে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং বলে। আর যদি দেখিস তোর বাড়ির কারোর সাথে পাশের বাড়ির কারোর ঝগড়া হচ্ছে, মানে বাড়ি চেঞ্জ হয়ে গেছে, মানুষ চেঞ্জ হয়ে গেছে, একজনের সাথে সেটা একই রকম দেখতে হতে পারে কিন্তু দুটো তো আলাদা। এই একটা জল, এটা 2 নম্বর জল, তাদের মধ্যে যদি হয়, ডিফারেন্ট পার্সনসদের মধ্যে যদি হয়, দেখতে একরকম হোক না কিন্তু ডিফারেন্ট বাড়িতে থাকে, এইটা একটা আলাদা এইটা একটা আলাদা, তাহলে এই হাইড্রোজেন বন্ডিংটাকে বলা হয় ইন্টার বা আন্ত। আশা করব ক্লিয়ার। এখানে দেখবি আমি কতগুলো বেনজিন জাতীয় পদার্থের নাম লিখেছিলাম, যেগুলো বেনজিন জাতীয় কিছু ডেরিভেটিভ এই বেনজিনের মধ্যে কিছু প্রতিস্থাপনের ফলে তৈরি হয়। এটা বেনজিন, এখানে OH যুক্ত হলে ফেনল, এখানে NO2 যুক্ত হলে নাইট্রোবেনজিন, এখানে CH3 যুক্ত হলে টলুইন, CHO যুক্ত হলে বেনজালডিহাইড, COOH যুক্ত হলে বেনজোইক অ্যাসিড, এইটা NH2 যুক্ত হলে অ্যানিলিন। এগুলো সব শিখিয়েছিলাম। বেনজিনের পজিশনস গুলোকে বুঝিয়েছিলাম যে সবকটা পজিশন সেম হয়। এখানে দেখিয়েছিলাম ধরো OH রয়েছে, OH এর রেসপেক্টে প্রথম দুটো পজিশনকে অর্থ পজিশন বলে, এই দুটো পজিশন একটা কার্বন ছেড়ে এই দুটো পজিশনকে মেটা বলে, এই উল্টো দিকের পজিশনটাকে প্যারা বলে। এগুলো সব ইন ডিটেলে শিখিয়ে দিয়েছি। প্রত্যেকটা জিনিস ধরে ধরে যা প্রশ্ন আসে সব বলে দিয়েছিলাম, এখান থেকে এর বাইরে কোনো প্রশ্ন আসে না। এই দেখ OH এর রেসপেক্টে অর্থ পজিশনে ক্লোরো আছে, তাহলে অর্থ ক্লোরোফেনল, কারণ এই OH যুক্ত কম্পাউন্ডটার নাম তো ফেনল হয়, তোকে তো একটু আগে শিখিয়ে দিয়েছি এই জায়গাটার মধ্যে। আশা করতে পারি বিষয়গুলোকে যারা ক্লাসের মধ্যে ছিলি রপ্ত করতে পেরেছিস, যারা ক্লাসে ছিলি না যদি পড়তে চাস এমনি করে তার উপায় আমি বলে দেবো। বাকি তুই যদি অন্য কোথাও এরকম ডিটেলে পড়িস তাহলে কোনো ব্যাপার না, তুই পড়তে থাক, রিভিশন করতে থাক, আমার এখান থেকে কোশ্চেন প্র্যাকটিস করতে থাক। নেক্সট এবার দেখে নে, এগুলো সব বলে দিয়েছি, এক্সট্রা করে আর বলছি না। এখানে দেখ একই রকম একটা প্রশ্ন, অর্থনাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক প্যারানাইট্রোফেনল অপেক্ষা কম হয়। সারফেস এরিয়ার গল্প। অর্থনাইট্রোফেনল, এইটা নাইট্রোফেনল অর্থ পজিশনে আছে, অর্থনাইট্রোফেনল প্যারা পজিশন আছে, তাহলে প্যারানাইট্রোফেনল। অর্থনাইট্রোফেনলের মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়,
নাইট্রোজেনের সাথে যুক্ত আছে একটা অক্সিজেন, মানে অক্সিজেন আছে এখানে, অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন আছে, তাহলে অক্সিজেনের সাথে যুক্ত হাইড্রোজেন অন্য একটা অক্সিজেনকে দেখে নিয়ে চার কিসে সামলাতে পারে, তাহলে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে। এখানে কি মলিকুলার হাইড্রোজেন বন্ডিং দেখতে পাচ্ছিস? ইন্টারমলিকুলার। কেন? এই যে নাইট্রোজেন অক্সিজেন আছে তার সঙ্গে এই অক্সিজেন হাইড্রোজেন পরপর পরপর প্যারা পজিশনের মধ্যে দেখ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে যুক্ত হচ্ছে। সারফেস এরিয়া বাড়ছে, সারফেস এরিয়া বাড়লে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বাড়ছে, ফলে স্ফুটনাঙ্কটাও বাড়ছে, গল্প শেষ। মানে যত একজনের সাথে আরেকজন যুক্ত হবে তত তো সারফেস এরিয়াটা বেড়ে যাবে। আর একজনের মধ্যে যদি বারবার হতে থাকে তবে সারফেস এরিয়া কোথায় আর বাড়লো? এইগুলো সব তোরা দেখে নিয়েছি। এই প্রশ্নটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, এখানে আমি একটা ক্রাইটেরিয়া উল্লেখ করে দিয়েছি, জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ডিং কার ক্ষেত্রে হবে দেখতে, নিজেরা কর। ব্যাস। চিনি বা গ্লুকোজের ক্ষেত্রে বলে দিয়েছিলাম এই ওইচ গুলো রয়েছে অক্সিজেনের সাথে যুক্ত হাইড্রোজেন, জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ডিং করতে পারে, এই জন্য এরা সমযোজী হওয়া সত্ত্বেও জলের মধ্যে দ্রবীভূত হয়। আর কি বলে দিয়েছিলাম? আচ্ছা, কনজুগেট বেসের কনসেপ্ট আমি দেখ বারবার করে এই বিষয়টা শিখিয়েছিলাম, যারা এগুলোকে ডিটেলে পড়বি তারাই এগুলো পারবি। যখন আমরা অর্গানিক শেখাবো এগুলো নিয়ে আরো ডিটেলে ডিসকাস করব। বলেছিলাম দেখ এই ধর একটা অ্যাসিড আছে, অ্যাসিড থেকে যখন H+ বেরিয়ে যায় তখন যেটা তৈরি হয়, এই যে নেগেটিভ চার্জ যুক্ত স্পিসিসটা, এটাকে বলে অ্যাসিডটার কনজুগেট বেস, অনুবন্ধী ক্ষারক। এই অনুবন্ধী ক্ষারক যত স্টেবল অ্যাসিডের আম্লিকতা তত বেশি। বাবা ধর মরে গেল, বাবার যে ছেলে আছে সে যদি স্থায়িত্ব পায়, সে যদি স্টেবল হয়, তাহলে বাবার মরেও শান্তি। এই কনসেপ্টটাকে এইভাবে আমি বোঝাই। এই যে বাবা তিনি মারা যাওয়ার সময় যদি দেখেন তার ছেলে স্থায়ী, তাহলে তিনি মারা গিয়েও শান্তি, বলবে হ্যাঁ ঠিক আছে আমার H+ চলে যাক, আমার ছেলে যাতে স্টেবল হয়ে যায়। সেই একই কনসেপ্টের উপর ভিত্তি করে এই প্রশ্ন তৈরি। এই যে জিনিসটা দেখছিস অর্থোহাইড্রক্সিবেনজোইক অ্যাসিড, অর্থোহাইড্রক্সিবেনজোইক অ্যাসিড H+ যখনই বেরিয়ে যাচ্ছে যে কনজুগেট বেসটা তৈরি হচ্ছে, প্যারাহাইড্রক্সিবেনজোইক অ্যাসিড ও H+ বেরিয়ে গিয়ে একটা কনজুগেট বেস তৈরি হচ্ছে। এই কনজুগেট বেসটার মধ্যে এই OH পাশে C ডাবল বন্ড এর অক্সিজেনের সঙ্গে একটা হাইড্রোজেন বন্ডিং করে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে স্টেবিলিটি পাচ্ছে। কিন্তু এখানে তো একটা থেকে একটাই কনজুগেট বেস তৈরি হয়েছে, এই কনজুগেট বেসটার তো কোনো স্টেবিলিটি নেই। তুই বলবি দাদা এর সাথে আরো অনেকে যুক্ত হতে পারে, আর অনেকের তো আমার প্রয়োজন নেই। আমি দেখবো এইটা একটা শুধুমাত্র স্টেবল কিনা, এখানে স্টেবিলিটি আছে এখানে নেই। এখানে দেখ কত দূরে দূরে অবস্থান করছে, কোনোভাবে হাইড্রোজেন বন্ডিং করতেই পারবে না। তাহলে অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট, ডিউ টু দ্য আনঅ্যাভেলেবিলিটি অফ, উচ্চারণ করতে পারছি না, ডিউ টু হাইড্রোজেন বন্ডিং হচ্ছে না, সেই কারণে এখানে স্বাভাবিকভাবে কোনো রকম স্টেবিলিটি নেই। এটা লেস স্টেবল, এটা মোর স্টেবল। আশা করব ক্লিয়ার আছে। ঠিক আছে, এবার বলছে তরল HF এর মধ্যে KF যোগ করলে KHF2 গঠিত হয়, কিন্তু HCl এর মধ্যে KCl যোগ করলে কেন KHCl2 গঠিত হয় না? বিষয়টা একটু মন দিয়ে বুঝতে হবে। আজকে ধর HF এর মধ্যে আমি KF যোগ করলাম, KF তো ভেঙে যায় রে ভাই, K+ আর F-, এবার যে HF রয়েছে সে কি F- টাকে দেখে আর সামলাতে পারবে রে লোক? ফ্লুরিনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন, ইলেকট্রনিক্যালি ডেফিসিয়েন্ট F- এর সঙ্গে সরাসরি হাইড্রোজেন বন্ড, তার মানে তৈরি হয়ে গেল কি HF2- আয়ন, যেটা এই K+ এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে KHF2, তার মানে KHF2 এর অস্তিত্ব রয়েছে। কিন্তু একই কন্ডিশনে কি এই Cl- এর সঙ্গে HCl কি বন্ড করবে? করবে না তো, কারণ Cl এ তো হাইড্রোজেন বন্ডিং হয় না। তাহলে KHCl2 গঠিত হবে না, কারণ HCl2- গঠিত হয় না। একদম পরিষ্কার। তারপরে দেখবি আমি বরফের বিষয়টা শিখিয়েছিলাম, যে যখন বরফ গঠিত হয় এরকম একটা স্ট্রাকচারের মাধ্যমে জলগুলো যুক্ত হয়, ফলে তাদের মধ্যে একটা আন্তঃআণবিক ফাঁক থেকে যায়। কিন্তু বরফ গলে যখন জল হয় সেই আন্তঃআণবিক ফাঁকগুলো সব নালিফাই হয়ে যায়, মুছে যায়, চলে যায়। তার ফলে জলের অণুর মধ্যে এরকম শৃঙ্খলাকার হাইড্রোজেন বন্ধন দেখতে পাওয়া যায়। ফাঁকগুলো কমে যায়, মানে বরফ গলে জল হলে আয়তনেও কমে যায়। একদম পরিষ্কার কনসেপ্ট। নেক্সট কি বলেছিলাম? ব্লু ভিট্রিয়ল, এই যে CuSO4.5H2O হিট করলে বলেছিলাম 4টে পালিয়ে যায়, কিন্তু একটা থেকে যায়। এই যে একটা থেকে গেল, এর পেছনে CBI ইনভেস্টিগেশন বসিয়ে দেখা গেল স্ট্রাকচারটা এমনি। এই একটা কেন থেকে গেল? কারণ এই যে বাকি 4টে ছিল তারা অসমযোজী বন্ধন, আমাদের ব্যাচে যারা পড়ি অসমযোজী বন্ধনের আসল কারণ তারা জেনে গেছে, মানে তারা জেনে গেছে, কাউকে বলবি না কিন্তু, বললে আমি ফেঁসে যাব। এই যে 4খানা রয়েছে, এই 4খানা যেটা আছে সেই 4টে অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত। আর এই যে জলের অণুটা রয়েছে সেটা দুদিক থেকে এর মাধ্যমে, এদের মাধ্যমে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে যুক্ত। দুদিক থেকে হাইড্রোজেন বন্ডিং এর জন্য এটা ভীষণভাবে স্টেবল। এই কারণে একটা কেলাস জলের অণু আর বেরোতে চায় না,
এবং এই ছিল পুরো হাইড্রোজেন বন্ডিং। আশা করব তোর কাছে পরিষ্কার। যদি তুই চাস এরকম ডিটেলে পড়তে, কমেন্ট সেকশনের মধ্যে দেখ অ্যাপের লিংক, আমাদের ডেমো ক্লাস দুখানা, ব্যাচ সংক্রান্ত ভিডিও, অ্যানাউন্সমেন্ট এবং সেখান থেকে যা যা প্রশ্ন করেছিল ছেলেমেয়েরা সব দেওয়া আছে, গিয়ে একবার দেখে নে। যদি তুই চাস যে এইরকম ভাবে পড়বি, তাহলে ওই ডেমো ক্লাসগুলোর মধ্যে ভর্তির পদ্ধতিও বলে দেওয়া আছে, জাস্ট পিন কমেন্টটা চেক করে নে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকি। শুধু একটা বিশেষ কথা বলবো, আমাদের 11+12 এর কম্বো ব্যাচ, যেখানে একবারই মাত্র 1799 টাকা পে করলে তুই 11 কেমিস্ট্রি, 12 কেমিস্ট্রি, 24টা মাস, 2 বছর, 4টে সেমিস্টার একবারে পেয়ে যাবি, তার সাথে একটা এক্সট্রা ইয়ার, যাতে যদি কারো জয়েন্ট বা নিটের জন্য এগুলো লাগে তাহলে সে যাতে করতে পারে পেছনে এগুলো দিয়ে এগুলো। তাহলে এই 1799 যেটা ছিল সেটা 31শে মে অবধি। এর মধ্যে দেখবি একটা ওখানে বাই নাওতে ক্লিক করার আগে একটা ধামাকা 300 কুপন অ্যাপ্লাই করার জায়গা থাকবে, ওই কুপনটা অ্যাপ্লাই করে দিবি, ওই অ্যাপের মধ্যেই থাকবে সব। তুই এই ভিডিওগুলোর মধ্যে পেয়ে যাবে পিন কমেন্টে, সঙ্গে সঙ্গে 1499 হয়ে যাবে। ঠিক আছে, করে দিবি, আর বাকি ক্লাসে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, জয় ধামাকা। আর আগের ক্লাসগুলো সব করে নিবি ভর্তি হওয়ার পরে। টাটা।